শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা দেখেন তাহলে এইটাও আরেকটা আপনার কুইজ টাইপের বা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য আজকে দুইটা টপিকসই, একটা হলো রিটার্নের একটা ফুল প্রেজেন্টেশন গেল, আর এখন হবে সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লস। তো এই আজকের এটা মোটামুটি এই দুইটাই তো এটা করাতে যাচ্ছি এখন। আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে মনে রাখবেন যে আমরা একটা কোম্পানির অঙ্ক করাবো, আর অ্যাসেসমেন্ট পড়ানো হবে। এটা আমাকে মনে করাই দিবেন নেক্সট ক্লাস যেদিনই হোক। সেটা হলো যে অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি, অ্যাসেসমেন্ট কত ধরনের আর কি, এটা থিওরি পড়ানো হবে, আর একটা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক করানো হবে, কোম্পানির অঙ্ক। ব্যক্তির অঙ্ক তো গত ক্লাসে করানো হচ্ছে, এখন একটা কোম্পানির অঙ্ক করানো হবে, তাতে বেশ কিছু ধারণা আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করব। জি স্যার। তো প্রথম কথা, মানে এই যে দুইটা শব্দ, সেট অফ একটা শব্দ, ক্যারি ফরওয়ার্ড আর একটা শব্দ। তো সেট অফ মানে কি? সেট অফ মানে হলো বাংলা হচ্ছে সমন্বয়, আর একটা ইংরেজি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। মানে বিষয়টা কি? বিষয়টা হলো যদি একই কর বছরে একজন করদাতা একটা হেডে যদি ইনকাম থাকে আর একটা হেডে যদি লোকসান থাকে, তাহলে এই দুইটা সমন্বয় হবে কিনা, বিষয়টা হলো সেরকম। যেমন মানে বলি আপনাকে কথার কথা, এক ভদ্রলোকের বেতন থেকে ইনকাম, চাকরি করে, আর তার বাড়ি ভাড়া ইনকাম আছে। এই দুইটাই তার সোর্স অফ ইনকাম। একটা হলো যে ইনকাম ফ্রম স্যালারি, আর একটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এই বছর করোনার কারণে তার হাউস প্রপার্টিতে আসছে লস, হাউস প্রপার্টি ইনকামে নেগেটিভ ফিগার আসছে। বলতে পারেন যে বাড়ি ভাড়াতে নেগেটিভ ফিগার তো আসার কথা না, তার হচ্ছে কি ব্যাংক ইন্টারেস্টটা অনেক হাই, মানে লোনের বাড়ি, সে বাড়িটা করছিল লোন নিয়ে, এবং লোনের যে ইন্টারেস্ট সেটা তো আপনি জানেনই, যে অঙ্ক করানো হয়েছে যে বাড়ি ভাড়া যে অ্যানুয়াল ভ্যালু, সেখান থেকে কি কি বিয়োগ যায়। প্রথমেই হলো রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স 1/4 বা 30%, তারপরে হলো মিউনিসিপাল ট্যাক্স, তারপরে হচ্ছে যে ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন, মানে ওই বাড়িটা, যে বাড়িটা ভাড়া দিয়ে সে এখন বাড়ি ভাড়া আয় পাচ্ছে, ওই বাড়িটা যদি লোনের বাড়ি হয়, তাহলে সেই লোনের, হাউস বিল্ডিং লোনের যে ইন্টারেস্ট ডিউরিং দ্য ইয়ার, পুরো ইন্টারেস্টটাই কিন্তু মানে বিয়োগ হবে। ইভেন সেই ইন্টারেস্ট যদি সে পরিশোধ নাও করে, ব্যাংকে ডিফল্টার হয়, তাও কিন্তু বিয়োগ যাবে। তো আইনটা এত এসএসসি ফ্রেন্ডলি। এখন দেখা গেল যে সে বাড়ি ভাড়া পাইছে হয়তো 7 লাখ, আর এখান থেকে বিয়োগ গেছে টোটাল ধরেন 9 লাখ। ব্যাংক ইন্টারেস্টই হিউজ। তো সবকিছু মিলে তার এবারে বাড়ি ভাড়া, নিট বাড়ি ভাড়া আয় আসছে নেগেটিভ 2 লাখ, আর এইদিকে তার বেতন থেকে ইনকাম হলো 11 লাখ টাকা। তাহলে ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 11 লাখ, আর মানে নেট লস ফ্রম হাউস প্রপার্টি এটা আসছে 2 লাখ। তাহলে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম আসবে 9 লাখ সেট আপ হওয়ার পরে। সেট আপ মানে হলো সমন্বয়, সমন্বয় মানে হচ্ছে লোকসান সমন্বয়। যদি একই কর বছরে একই করদাতা একটা হেডে, আমাদের তো হেড 60টা, তো যদি একটাতে লোকসান আসে আর একটাতে ইনকাম আসে, তাহলে সেটা সেট আপ হবে কিনা? তো উত্তর হচ্ছে অবশ্যই হবে, মানে কয়েকটা ব্যতিক্রম বাদে। তো আশা করি মানে বুঝতে পারছেন, তাই না? এখন আসেন যে সমন্বয়ে, এখন তো দুইটা জিনিস পড়ানো হবে, একটা হলো সেট আপ, আগে সেট আপটা শেষ করি, তারপরে যদিও ডিউরিং দ্য ইয়ারে সেট আপ না হয় তাহলে ক্যারি ফরওয়ার্ডটা পরে।
আগে সেট অফ লস করে পড়ায়নি, যে একই বছরে একই মানে করদাতার একটা হেডে যদি লোকসান হয়, সেই লোকসান তার অন্যান্য হেডের ইনকামের এগেইনস্টে সমন্বয় হবে কি হবে না। বলছে যে এই কয়টা সমন্বয় হবে না, বুঝতে পারছেন? এই কয়টা লোকসান মানে এই কয়টা ইনকামের এগেইনস্টে সমন্বয় হবে না। কি কি একটা একটা করে বলতেছে, ভালো করে শোনেন, এবং কুইজের জন্য খুব ইম্পর্টেন্ট। বিজনেস লস, ব্যবসায় যদি লোকসান হয় এবং ওই একই বছরে যদি বাড়ি ভাড়াতে আয় হয়, তাহলে সমন্বয় হবে না। কিরকম? প্রত্যেকটার সাথে একটা করে এক্সাম্পল দিয়ে আপনাকে বলতেছি। যেমন কথার কথা, 1 নম্বরের 1 নম্বর, সেটা হলো ধরেন একজনার ব্যবসায় লোকসান হয়েছে কত? 10 লাখ টাকা, এক ভদ্রলোকের। আর ওই ভদ্রলোকের মানে বাড়ি ভাড়া ইনকাম আছে? আছে। বাড়ি ভাড়া ইনকাম কত? বাড়ি ভাড়া ইনকাম 12 লাখ টাকা। তাহলে ব্যবসায় লোকসান হলো 10 লাখ আর মাইনাস ফিগার, আর বাড়ি ভাড়াতে ইনকাম হচ্ছে তার 12 লাখ। তো তার মানে কি 12 লাখ হলো ইনকাম, 12 লাখ মাইনাস 10 লাখ সমান সমান 12 লাখ। তার মানে তার বাড়ি ভাড়া ইনকাম যেটা 12 লাখ, ওইটার উপরে যথারীতি তাকে ট্যাক্স দিতে হবে। এমন না যে 12 লাখ থেকে 10 লাখ মাইনাস করে তার ইনকাম হবে 2 লাখ, আর 2 লাখ যেহেতু 3 লাখের নিচে, তার মানে তার কোনো ট্যাক্স দিতে হবে না, তা হবে না। তাকে 12 লাখ টাকার উপরেই ট্যাক্স দিতে হবে। বাড়ি ভাড়া ইনকাম যে 12 লাখ টাকা, এটার উপরে ট্যাক্স দিতে হবে। বলতে পারেন, পাল্টা কোশ্চেন করতে পারেন আমাকে, যে তাইলে যে তার যে ব্যবসায় লোকসান হলো 10 লাখ, এটার কি হবে? ওইটা একটু পরে পড়াবো, আজকেই পড়াবো। সেটার নাম হলো ক্যারি ফরওয়ার্ড। আগে আমার সেটআপটা পড়ানো শেষ হোক। সেটআপ হচ্ছে ডিউরিং দ্য ইয়ার, একই বছরে। আর যদি সেটআপ কোনো কারণে না হয়, অগতির গতি, সেটা হলো ক্যারি ফরওয়ার্ড হবে। তা এই বছরে তো পারা গেল না। পারা না গেলে যদি পরবর্তী 6 বছরের মধ্যে আমার ব্যবসায় যদি কোনো একই ব্যবসায় যদি আমার ইনকাম হয়, তাহলে সেই ইনকামের এগেইনস্টে এই 10 লাখ টাকা সমন্বয় হবে। কথার কথা যে এই 10 লাখ তো পারলাম না সমন্বয় করতে, ভালো কথা। আগামী বছর যদি আমার ব্যবসায় ইনকাম হয় 17 লাখ টাকা, বিজনেস ইনকাম 17 লাখ। আর বিজনেস ইনকাম 17 লাখ। তাহলে এই বিজনেস ইনকাম যদি 17 লাখ টাকা বিজনেস ইনকাম হয়, তাইলে আগের বছরের যে বিজনেসে লোকসান হয়েছে 10 লাখ, ওইটা বিয়োগ হইয়া 17 লাখ টাকা থেকে 10 লাখ বিয়োগ হইয়া বিজনেস ইনকাম হবে 7 লাখ। মানে 7 লাখের উপরে ট্যাক্স দিলেই পরবর্তী বছর। তার মানে লোকসান যদি ডিউরিং দ্য ইয়ারে অন্য হেডের এগেইনস্টে সমন্বয় করা না যায়, অথবা ধরেন অন্য কোনো হেডই নাই, আমার একটাই সোর্স অফ ইনকাম, সেটা হলো বিজনেস। এই বিজনেসে হয়েছে আমার 10 লাখ টাকা লোকসান, তো আমি কি করব? তো লোকসান হয়েছে, তো কিছু করার নেই, ভালো কথা। পরবর্তী 6 বছরের মধ্যে যদি আমার একই ব্যবসায় যদি আমার ইনকাম হয়, তাহলে সেই ইনকামের এগেইনস্টে কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের বিজনেস লস ক্যারি ফরওয়ার্ড করে সেট আপ করা যাবে, সমন্বয় করা যাবে। যাই হোক, ফাঁকে ক্যারি ফরওয়ার্ডটাও পড়ানো হয়ে গেল, কারণ নাহলে তো আপনার মনে প্রশ্ন ঘুরঘুর করবে যে স্যার যে পড়াইলো এই 10 লাখ, এই 10 লাখের কি হবে? যাই হোক, সেটাও শেষ করে দিলাম। এখন আসেন 1 নম্বরের 2 নম্বর, সেটা হলো ব্যবসায় যদি লোকসান হয় এবং ওই বছরে যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে, তাহলে ক্যাপিটাল গেইনের এগেইনস্টে কিন্তু ব্যবসায়িক লোকসান সমন্বয় হবে। ধরেন কথার কথা, ব্যবসায় লোকসান হয়েছে কত? 10 লাখ। ওই বছর একটা মেশিন বিক্রি করে বা শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন আছে কত? 18 লাখ। তাহলে 18 লাখের উপরে ঠিকই ট্যাক্স দিতে হবে, গেইনের উপরে গেইন ট্যাক্স দিতে হবে। ওই লোকসান যেটা, ওটা রয়ে গেল, ওটা পরে দেখা যাবে। আরেকটা 3 নাম্বার যেটা, সেটা হলো যে যদি ডিসিটি সেকশন 30 তে যে ডিসঅ্যালাউ গুলো করবে, এগুলো আগামী ক্লাসে অঙ্ক করাইলে বুঝতে পারবেন। 3 নাম্বারটা, সেটা হলো যে যদি স্যালারি থেকে টিডিএস করা না হয়, অথবা 20,000 টাকার উপরে বেতন যদি নগদে দেওয়া হয়, এরকম বিভিন্ন কারণ আপনাদেরকে পড়ানো হয়েছে এবং আপনাদেরকে অনুরোধ করছি যে এই সেকশন 30 টা আপনি মুখস্থ করুন। তো সেখানে দেখবেন যে 30 ধারার যদি ভায়োলেশন হয়, তো ডিসিটি কিন্তু ওই এক্সপেন্ডিচারটার উপরে আলাদাভাবে ট্যাক্স করবে সেকশন 30 বি তে। তো ওই 30 বি তে যে ইনকাম হবে, সেই ইনকামের এগেইনস্টে কিন্তু বিজনেস লস যেটা হবে, সেটা সমন্বয় করা যাবে। তো বিষয়টা যদি আরো একটু উদাহরণ সহকারে বলি, আমি তো প্রতিটাই উদাহরণ দিচ্ছি, এটাও যদি একটা উদাহরণ দেই,
ধরেন কথার কথা একটা কোম্পানি সে এবারে লোকসান মানে শো করছে কত, লোকসান শো করছে 10 লাখ টাকা। ভালো কথা। তো ডিসিটি করলো কি, এইখান থেকে এমন একটা 4 লাখ টাকার একটা ফিগার আসছে, ধরেন স্যালারি, তো সেই স্যালারি থেকে ট্যাক্স কাটে নাই, তো না কাটাতে ডিসিটি এটা 30-এর ধারায় 4 লাখ টাকা খরচ ডিসঅ্যালাউ করছে। খরচ ডিসঅ্যালাউ করার পরেও কিন্তু বিজনেসে লোকসান হয়েছে 6 লাখ টাকা, লোকসান দাঁড়িয়েছে 6, যদিও দেখাইছে 10 লাখ, কিন্তু ডিসিটি লোকসান নির্ণয় করছে 6 লাখ। আর এইদিকে 30 ধারায় যে ডিসঅ্যালাউ করছে 4 লাখ, ওইটার উপরে তো ডিসিটি এখন মানে খর্গহস্ত, মানে ওইটার উপরে ট্যাক্স করবে এবং নিয়মও তাই, যে ওইটার উপরে কিন্তু এখন 30% রেটে ট্যাক্স হবে। 4 লাখ টাকার উপরে 30%, 3-4 1,20,000 টাকা ডিসিটি ট্যাক্স করে ছেড়ে দেবে। এই কথা বললে হবে না যে আমার তো 6 লাখ টাকা লোকসান আছে, তাহলে 4 লাখ টাকা তো আমার 30-এর বিতে ইনকাম দাঁড়িয়ে গেছে, তো ওইটা সেট আপ করেন না, তা হবে না। 30-এর বিতে যে ইনকামটা দাঁড়াবে, 4 লাখ টাকা যে দাঁড়াইছে এখানে, সেটার উপরে যথারীতি ট্যাক্স দিতে হবে। বিজনেসে যে লোকসান দাঁড়ালো 6 লাখ, ওই 6 লাখ 30-এর বি ধারায় যে ইনকাম 4 লাখ, তার সাথে সমন্বয় হবে না। বিষয়টা এরকম আর কি। এটা গেল 1 নাম্বার পড়ানো শেষ। এরপরে আসেন 2 নাম্বার, মানে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সেটাতে বাধা নেই। এবং প্রতিটা মানে এখানে যা লেখা আছে এগুলো তো আপনার বইও আছে, আমার এখানেও দেখতে পাচ্ছেন, কিন্তু এরকম উদাহরণ সহ পাবেন না। এরপরে আসেন 2 নম্বরে ফটকা ব্যবসা। ফটকা ব্যবসায় যদি লোকসান হয়, তাহলে ওই লোকসান ওই বছরে ওই করদাতার অন্য কোনো ইনকামের এগেইনস্টে সমন্বয় করা যাবে না। সমন্বয় করা যাবে না, শুধু সমন্বয় করা যাবে ওই বছরে যদি অন্য কোনো ফটকা ব্যবসায় ইনকাম থাকে, তাইলে ফটকায় ফটকায় সমন্বয় হবে। একটা ফটকা ব্যবসায় লোকসান আর একটা ফটকা ব্যবসায় ইনকাম, এটাতে সমন্বয়ে কোনো বাধা নাই, কিন্তু নরমাল কোনো ইনকাম, বাকি 6টা হেডে যে ইনকাম, ওইটার এগেইনস্টে সমন্বয় হবে না। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার। কোশ্চেন থাকলে করতে পারবেন। 3 নাম্বার, 3 নাম্বারে হচ্ছে যে মূলধনী লোকসান। ধরেন একটা মেশিন বিক্রি করলো, কেনা ছিল 1 কোটি টাকায়, বিক্রি করে দিয়েছে 80 লাখ টাকায়, তো তার একটা ক্যাপিটাল লস হয়েছে ধরেন 20 লাখ টাকা। তো এই মানে কোনো করদাতার কোনো বছরে যদি মূলধনী লোকসান থাকে, সেই মূলধনী লোকসানও কিন্তু অন্য কোনো আয়ের বিপরীতে সমন্বয় করা যাবে। অন্য কোনো আয় মানে তো আপনি বোঝেন যে বাকি 6টা হেডে যে ইনকাম, স্যালারি, হাউস প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিজনেস। তবে হ্যাঁ, সমন্বয় হবে যদি আরেকটা ক্যাপিটাল গেইন থাকে, ওই 2 নম্বরের মতো। যেমন ফটকায় ফটকায় এখানে হলো ক্যাপিটাল লস, ক্যাপিটাল গেইনের এগেইনস্টে সেট আপ করা যায়। সেট আপ অনলি পসিবল ইফ দেয়ার ইজ অ্যানাদার ক্যাপিটাল গেইন ডিউরিং দ্য ইয়ার, তাহলে হবে, অন্য কোনো নরমাল ইনকামের এগেইনস্টে হবে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার, স্যার 2 আর 3 এ 2 এর 1 এবং 3 এর 1 এ বলতেছে স্যার এনি ইনকাম, এটা কি তাহলে? ও এনি ইনকাম মানে স্যালারি, হাউস প্রপার্টি, বিজনেস, বোঝেন কিনা? ইনকাম কত প্রকার ও কি কি? ইনকাম 7 প্রকার, এটা জানেন কিনা? জি স্যার। ওই তো আর কি, মানে কোনো ইনকামের এগেইনস্টেই করা যাবে না, মানে ফটকা ছাড়া হবে না। ফটকায় ফটকায় মানে কোনো স্বাভাবিক ইনকামের এগেইনস্টে হবে না। এনি ইনকাম মানে তার যে ইনকামই থাকুক, তার এগেইনস্টে সমন্বয় হবে না। একটা লোকের ফটকা ব্যবসায় লোকসান হয়েছে, এখন তার বাড়ি ভাড়া ইনকাম আছে, নরমাল একটা ব্যবসা আছে, সেটাতে মুদিমালের ব্যবসা আছে, সেটা ইনকাম আছে, তারপরে বেতন চাকরি করে বেতন ইনকাম আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, কত কিছু আছে, থাকলে কাম হবে কি? কোনো ইনকামের এগেইনস্টেই ফটকা ব্যবসার লোকসান সমন্বয় করা যাবে না। তাহলে হচ্ছে 3 এর 1 এবং 2 এর 1 হচ্ছে নট অ্যাডজাস্টেড ইন ইনকাম। মানে কোনো ইনকামের এগেইনস্টে সমন্বয় করা যাবে না, শুধু ফটকায় ফটকায় আর ক্যাপিটালে ক্যাপিটাল। বুঝছেন কিনা? আচ্ছা, 4 নম্বরে আসেন এগ্রিকালচারাল ইনকাম। কৃষিতে যদি লোকসান হয় এবং একই বছরে যদি ওই ভদ্রলোকের কোনো ক্যাপিটাল গেইন থাকে, তার এগেইনস্টে সমন্বয় হবে না, অন্য যে কোনো ইনকামের এগেইনস্টে সমন্বয় হবে। ধরেন এক ভদ্রলোকের চাকরি করে,
ঢাকায় তার বেতন হচ্ছে করযোগ্য বেতন হচ্ছে 10 লাখ, আর গ্রামের বাড়িতে তার কিছু কৃষি জমি আছে, ওইখানে এবার লোকসান হয়েছে 2 লাখ। তাহলে কিন্তু 10 লাখ মাইনাস 2 লাখ সমান সমান 8 লাখ টাকার উপরে তার ট্যাক্স হবে, সমন্বয় হবে। মানে কৃষিতে যদি লোকসান হয় তাহলে বেতনের বিপরীতে, বাড়ি ভাড়ার বিপরীতে, ব্যবসার বিপরীতে যদি ইনকাম হয় তার এগেইনস্টে সমন্বয় হবে, কিন্তু শুধু ক্যাপিটাল গেইনের এগেইনস্টে সমন্বয় হবে না। আশা করি বুঝতে পারছেন। পরীক্ষা নিলে বোঝা যাবে কতখানি বুঝছেন। তো 5 নম্বরে হচ্ছে যে লস অ্যাট ট্যাক্স ফ্রি ইনকাম। সেটা হলো যে করমুক্ত আয়। করমুক্ত আয়ে যদি কোনো আয় না হয়ে লোকসান হয় এবং একই বছরে তার যদি কোনো করযোগ্য আয় থেকে থাকে তাহলে তার বিপরীতে সমন্বয় করা যাবে না। উদাহরণ ধরেন এক ভদ্রলোকের ধরেন চাকরি করে একটা ছেলে, চাকরি করে আর পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তার কিছু সফটওয়্যার, ওয়েবসাইট এগুলো ডেভেলপ করে, ওইটা তো ট্যাক্স ফ্রি, তো জানেন আপনি। তো তার সোর্স অফ ইনকাম দুইটা, একটা হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস, এইটাতে এবার লাভ করতে পারে নাই, উল্টো লাভ করলেও তার কিন্তু ট্যাক্স দিতে হতো না, এটা তো জানেন 2024 সাল পর্যন্ত ট্যাক্স ফ্রি। তো লাভ করলেও যেখানে ট্যাক্স দিতে হতো না, যেহেতু ওই হেডটাই ট্যাক্স ফ্রি, সেখানে সে লাভ করতে পারে না, উল্টা লোকসান করছে 7 লাখ টাকা। আর চাকরি করে এক জায়গায়, এটা বিকালে এই কাজটা করে সে, চাকরি থেকে 5টায় ফিরে এসে তারপরে সারা রাত ধরে এইটা করে। যাই হোক, তো বেতন থেকে আয় তার 12 লাখ টাকা, আর সফটওয়্যারের ব্যবসায় লোকসান 7 লাখ টাকা। তো তার মানে 12 লাখ মাইনাস 7 লাখ সমান সমান 12 লাখ। এইটা হলো 5 নম্বর। বুঝে দেখেন বুঝলেন কিনা। তার মানে যেটাতে ট্যাক্স ফ্রি, যেটাতে ইনকাম হলেও তাকে ট্যাক্স দিতে হতো না, সেটাতে যদি লোকসান হয় তাহলে সেই লোকসান তার অন্য কোনো ট্যাক্সেবল ইনকামের বিপরীতে সমন্বয় হবে না, সেটা বেতন হোক, বাড়ি ভাড়া হোক, অন্য ব্যবসা হোক, এফডিআর এর ইন্টারেস্ট হোক, কোনো কিছুর বিপরীতেই সমন্বয় হবে। 6 নম্বর হলো লস অ্যাট এনি হেড where minimum tax under section 82C is applicable। মানে যে কোনো হেড, মানে যদি যেটাতে আপনার আমরা এই 82C তো আপনাকে পড়ানো হয়েছে, মিনিমাম ট্যাক্স আছে আমাদের 30টা হেড আছে, যে হেডের এগেইনস্টে যেটা ট্যাক্স কাটে ওটা মিনিমাম ট্যাক্স, মানে ওটা ফেরত হবে না। তো মিনিমাম ট্যাক্সের যদি কোনো ইনকাম না হয়ে লোকসান হয় তাহলে তো আমও গেল সালাও গেল। মানে কিরকম আপনাকে বলি, ধরেন একটা গার্মেন্টস, মানে 6 নম্বরের একটা উদাহরণ, একটা গার্মেন্টস, আপনি জানেন যে গার্মেন্টস এর এক্সপোর্ট করলে গার্মেন্টস এক্সপোর্টের থেকে যে ট্যাক্স কাটে ব্যাংক 50 পয়সা করে, ওটা মিনিমাম ট্যাক্স, ওটা আন্ডার সেকশন 82C। এখন একটা গার্মেন্টসে আগুন লাগছে, এখন এই বছরে যে অ্যাকাউন্টসটা অডিট হয়েছে সেখানে দেখা যায় গার্মেন্টস এক্সপোর্ট বিজনেসে তার লস, আসলেই লস। এদিকে ব্যাংক তো তার এক্সপোর্টের উপরে ট্যাক্স কেটে রাখছে ধরেন 3,27,000, কথার কথা। তো এখন লোকসান হওয়া সত্ত্বেও তো তার 3,27,000 গন, মানে লোকসানের উপরে ট্যাক্স আসে কত, 0। আর ব্যাংক অলরেডি এক্সপোর্ট প্রসিডস এর উপরে ট্যাক্স কাটছে কত, 3,27,000। তাহলে 0 অথবা 3,27,000 যেটি বেশি সেটিই ট্যাক্স। শুনতে খারাপ শোনাতে পারে, বাট এটাই রিয়ালিটি, বুঝতে পারছেন। তাহলে গার্মেন্টসে আগুন লাগা সত্ত্বেও, লোকসান হওয়া সত্ত্বেও তার 3,27,000 টাকা ট্যাক্স গুনতে হচ্ছে, বুঝতে পারছেন। এখন ভালো কথা, এদিকে ওই গার্মেন্টসে আবার একটা এফডিআর ইন্টারেস্ট আছে, ব্যাংকে এফডিআর করা আছে, এফডিআর এর ইন্টারেস্ট আছে। ধরেন গার্মেন্টসে তার এবারে লোকসান হয়েছে 10 লাখ টাকা, আর এফডিআর এর ইন্টারেস্ট আছে 18 লাখ টাকা। তাহলে 18 লাখ টাকা ইনকাম, আর গার্মেন্টস বিজনেসে, এক্সপোর্ট বিজনেসে লোকসান হলো 10 লাখ। তাহলে মানে 18 লাখ মাইনাস 10 লাখ সমান সমান কত জানেন? 18 লাখ। এই তো আমার লাইনে আসছে।
নাহলে তো এত সময় মনে করেন স্যার এগুলো কি যোগ বিয়োগ শিখায় আমাদের, যে 18 লাখ মাইনাস 10 লাখ সমান সমান 18 লাখ। আচ্ছা, এটা গেল 6 নম্বর। এরপরে আসেন 7 নম্বর, লস আন্ডার এনি হেড। একটা যারা তামাকজাত পণ্য মানে তৈরি করে, মানে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা হাকিমপুরি জর্দা, মানে যারা টোবাকো সামগ্রী তৈরি করে, সে মানে ধরেন আমি 7 নম্বরেও একটা গল্প বলি। ধরেন মিস্টার কাউস মিয়া, যে হাকিমপুরি জর্দার মালিক, যে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, এক ভদ্রলোক, বয়স্ক, পুরান ঢাকায় থাকে, পাতলাখান লেনে। সে হাকিমপুরি জর্দার মালিক এবং বাংলাদেশে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার একটা ক্যাটাগরিতে। আচ্ছা, ভালো কথা। এখন ধরেন মিস্টার কাউস মিয়া, তার হাকিমপুরি জর্দার ব্যবসায় তার লাভ হয়েছে, এবার ধরেন লাভ হয়েছে 10 কোটি, কথার কথা 10 কোটি টাকা তার হাকিমপুরি জর্দার ব্যবসায় ইনকাম। আর তার ওই যে পুরান ঢাকায় অনেকগুলো বাড়ি আছে, সেইগুলাতে এই করোনার ভিতরে ভাড়া হয় না, তারপরে ব্যাংক ইন্টারেস্ট গুনতে হচ্ছে, সেগুলোতে ধরেন বাড়ি ভাড়াতে লোকসান আসছে তার 17 লাখ টাকা। এখন কি আপনার মনে হয় যে হাকিমপুরি মানে জর্দার ব্যবসা থেকে ইনকাম 10 কোটি মাইনাস বাড়ি ভাড়া লোকসান 16-17 লাখ, এটা মাইনাস হয়ে হবে? তা হবে। ওই মিস্টার কাউস মিয়া যেহেতু খারাপ জিনিস বানায়, জর্দা বানায়, সুতরাং তার ওই জর্দার ব্যবসায় যে লাভ হবে ওইটার উপরে তাকে যথারীতি ট্যাক্স দিতে হবে। তার অন্য হেডে, অন্য যদি কোনো হেড অফ ইনকাম থাকে, সেখানে যদি তার লোকসানও হয়ে থাকে, সেই লোকসান কিন্তু জর্দার ব্যবসার ইনকামের এগেইনস্টে সমন্বয় করা যাবে না। আরো একটা কারণ জর্দার ব্যবসার ট্যাক্স রেটটা হাইয়েস্ট বাংলাদেশে, 47.5%। মানে মিস্টার কাউস মিয়ার যদি দুই ধরনের ইনকাম থাকে, ধরেন বাড়ি ভাড়া ইনকাম তার 10 লাখ, আর মানে হাকিমপুরি জর্দার ব্যবসায় তার ইনকাম 10 কোটি, তাহলে তার ট্যাক্স হবে কত? সে 10 লাখ টাকা যে বাড়ি ভাড়া ইনকাম, এটার উপরে স্ল্যাব রেটে ট্যাক্স হবে। প্রথম 3 লক্ষ শূন্য, যদিও সে বুড়া, এই জন্য প্রথম 3.5 লক্ষ টাকা মানে তার জন্য ট্যাক্স ফ্রি, তো তারপরে স্ল্যাবে পড়বে। আর হাকিমপুরি জর্দার ইনকাম যে 10 কোটি, ওটার উপর ডাইরেক্ট 47.5%, তারপরে ওইটা 47.5 আর এটা স্ল্যাব, দুইটা যোগ করলে যা ওইটাই ট্যাক্স। এটা গেল 7 নম্বর, কাউস মিয়া। লাস্ট 8 নম্বর, loss at any income where reduced tax rate is applicable। মানে যেখানে হ্রাসকৃত কর হার প্রযোজ্য, সেই খাতে যদি কোনো ইনকাম না হয়ে লোকসান হয়, তাহলে সেটা অন্য কোনো ইনকামের এগেইনস্টে সেট অফ করা যাবে না। কিরকম? ধরেন কথার কথা মৎস্য খামার, হাঁস মুরগির খামার, এগুলা কিন্তু আপনার রিডিউস ট্যাক্স রেট, আপনি জানেন। তো ওই হেডে যদি কোনো লোকসান হয়ে থাকে, তো সেই হেডে যদি মুরগি সব মরে গেছে, বার্ড ফ্লু, তার মানে হাঁস মুরগির খামারে, পোল্ট্রিতে তার লোকসান আসছে, এবং ওই ভদ্রলোকের ওই বছরে অন্য ইনকাম আছে, এফডিআর এর ইন্টারেস্ট আছে। এফডিআর এর ইন্টারেস্ট কত? 50 লাখ। আর বার্ড ফ্লুতে যে হাঁস মুরগি মরে গেছে, তাতে লোকসান আসছে কত? লোকসান আসছে 30 লাখ। এখন কি হবে? এখন হবে 50 লাখ মাইনাস 30 লাখ সমান সমান 50 লাখ। আর কি হবে? বুঝতে পারছেন? এই ঠিক আছে, তাহলে এই 8টাও মুখস্থ করতে হবে পরীক্ষায়, নাহলে কিন্তু যদি সেট আপ থেকে কোশ্চেন থাকে, ক্রিটিক্যাল তো। আমি তো ধরেন প্রতিটা ধীরে ধীরে সহজ ভাবে আপনাকে পড়ালাম, কিন্তু পরীক্ষা নিলে বোঝা যাবে, আমি যদি উল্টাইয়া পাল্টাইয়া কিছু কোশ্চেন করি, তখনই তো আপনি ঘাবড়াইয়া যাবেন। বুঝতে পারছেন? সুতরাং এগুলো একটু কেয়ারফুলি মানে পড়তে হবে, অন্তত পরীক্ষা যাওয়ার আগে, হলে যাওয়ার আগে ওগুলো ভালো করে দেখে যেতে হবে আর কি। তো এরপরে আসেন যে, এটা তো গেল সেট আপ পড়ানো শেষ। যদি সেট আপ নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আর না থাকলে আমরা চলে যাচ্ছি ক্যারি ফরওয়ার্ডে।
ক্যারি ফরওয়ার্ড মানে হলো ডিউরিং দ্য ইয়ারে যদি সেট আপ করা সম্ভব না হয় তাহলে পরবর্তী 6 বছরের মধ্যে যদি ইনকামের দেখা মেলে তাহলে তার এগেইনস্টে সমন্বয় করা যাবে। তবে হেড টু হেড পরের বছরে গেলে কিন্তু পরের বছরে যে এনি হেডের এগেইনস্টে আবার হবে না। এই বছর তো এনি হেডের এগেইনস্টে সম্ভব ডিউরিং দ্য ইয়ারে, কিন্তু ডিউরিং দ্য ইয়ার যদি পার হয়ে যায় এরপরে হেড টু হেড মানে আমার ব্যবসায় লোকসান হয়েছে, এই লোকসান আমি সমন্বয় করতে পারলাম না, পরবর্তী 6 বছরের মধ্যে যদি আমার ব্যবসায় ইনকাম হয় তবে সেই ব্যবসায়ী ইনকামের বিপরীতে এই ব্যবসায়িক লোকসান সমন্বয় করা যাবে। পরবর্তী বছরে যদি এফডিআর এর ইন্টারেস্ট হয় তার এগেইনস্টে কিন্তু ব্যবসায়িক লোকসান সমন্বয় করা যাবে, যেটা মানে প্রথম বছরে করা যেত। বুঝতে পারছেন? এই আর কি। এবং এইভাবে দেখবেন আমাদের 4টা লোকসান সমন্বয় করার বিধান আছে আর 4টা সমন্বয় করার কোনো বিধান নাই। কোন 4টা সমন্বয় করা যাবে? ব্যবসায় যদি লোকসান হয়, 2 নম্বর হলো ফটকা ব্যবসায় যদি লোকসান হয়, আর হলো মূলধনী লোকসান যদি হয়, আর কৃষিতে যদি লোকসান হয়। তাহলে এই 4টা লোকসানই কিন্তু ডিউরিং দ্য ইয়ারে যদি সেট আপ করা সম্ভব না হয়, সমন্বয় অন্য ইনকামের এগেইনস্টে সমন্বয় করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী 6 বছরের মধ্যে ওই হেডের এগেইনস্টেই মানে ওই পার্টিকুলারলি ওই হেডে যদি কোনো ইনকাম হয় তার এগেইনস্টে সমন্বয় করা যাবে। আর নিচের 4টা ক্যারি ফরওয়ার্ড এর কোনো বিধান নাই। সেটা হলো যদি বেতনে স্যালারিতে কোনো লস হয়, দো স্যালারি লস ইজ নট পসিবল। বেতনে বেতন না থাকলে নাই, কিন্তু বেতনে নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। 2 নম্বর হলো লস ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, মানে 2 নম্বর হেড আমাদের, ওই 2 নম্বর হেডেও যদি কোনো লস আসে কথার কথা, তাহলে এটাও আপনার সমন্বয় করার সুযোগ আছে, সেটআপের সুযোগ আছে, কিন্তু ক্যারি ফরওয়ার্ড এর কোনো বিধান নেই। তারপরে বাড়ি ভাড়াতে যদি লোকসান হয়, সেই লোকসান যদি ডিউরিং দ্য ইয়ারে সেট আপ করা সম্ভব হয় তো হবে, আদারওয়াইজ এটা পরবর্তী 6 বছরের মধ্যে ক্যারি ফরওয়ার্ড করার কোনো বিধান নেই। আর লস আন্ডার দি হেড ইনকাম ফ্রম আদার সোর্স, আমাদের তো 7 নম্বর হেড হলো ইনকাম ফ্রম আদার সোর্স, ওইটাতেও যদি লোকসান আসে তাহলে ওটাও ক্যারি ফরওয়ার্ড করার কোনো সুযোগ নেই বা বিধান নেই। তাহলে এখানে 4টা 8টা দেখতেছেন, whereas আমাদের ইনকামের হেড হলো 7টা, এইখানে একটা ইনকামকে 2 ভাগ করা হয়েছে, সেটা হলো ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, যেটা ওইটা ভেঙে 2 টুকরা করা হয়েছে, সেটা হলো 1 এবং 2, মানে সাধারণ নরমাল ব্যবসা আর হলো ফটকা ব্যবসা। ব্যবসাটাকে 2 ভাগ করা হয়েছে, এই জন্য এখানে 8টা দেখাচ্ছে। ঠিক আছে? বলেন। তবে এখানে একটা কথা, মানে কোনো কোশ্চেন আছে কিনা এ পর্যন্ত? এখন ওই এগুলা মানে পরে এগুলা ডিটেলস আছে। বিজনেস লস যেটা, সেটা কিন্তু আপনার ক্যারি ফরওয়ার্ড করার বিধান আছে, ওই 6 বছর পর্যন্ত তো দেখলেন। কিন্তু যদি ডেপ্রিসিয়েশন লস হয়, ওইটা আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যায়। কি যেটুকু পড়ানো হলো ওইটুকু বোঝা গেছে কিনা? স্যার কোন লসটা আনলিমিটেড টাইম কথা বললেন? ওটা ডেপ্রিসিয়েশন।
দেখেন ক্লিয়ার কিনা। দেখতে পাচ্ছেন? জি স্যার। হুম, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এগ্রিকালচারাল ইনকাম আর ক্যাপিটাল গেইন কয় ইয়ার্স পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে? সবই তো 6, জি স্যার। মানে ইনকাম ক্যারি ফরওয়ার্ড না, ভুল বলছেন, লস। সরি স্যার। জি স্যার। লস। পড়াচ্ছে কিন্তু লস, মানে কোন কোন লোকসান সমন্বয় করা যায় ইনকামের এগেনস্টে সেটা পড়ানো হচ্ছে। তো আপনি প্রশ্ন করছেন যে কৃষিতে যদি লোকসান হয় বা যদি মূলধনী লোকসান হয়, ক্যাপিটাল লস হয়, তাহলে সেটাও কি ক্যারি ফরওয়ার্ড করা যায় কিনা এবং গেলে কত বছর? উত্তর হচ্ছে ইয়েস, যায়। যে 4টা যায় সে 4টার ভিতরে আপনি যে 2টা বলছেন সেটাও আছে, এবং সেটা পরবর্তী 6 বছর, 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স, মানে নেক্সট 6 ইয়ার্স। পরবর্তী 6 বছরের মধ্যে ক্যারি ফরওয়ার্ড করে একই হেডে যদি ইনকাম হয়, ধরেন কৃষিতে লোকসান হয়েছে, ভালো কথা, পরবর্তী 6 বছরের মধ্যে যে কোনো বছরে যদি কৃষিতে আয় হয় তাহলে ওই কৃষি আয়ের বিপরীতে কৃষির লোকসান সমন্বয় করা যাবে। পরবর্তী বছরে বেতন আয়ের এগেনস্টে কিন্তু যাবে না, সমন্বয় করা যাবে না, বিষয়টা বুঝতে হবে। হুম। আর এই যেটা দেখাইলাম আপনাকে সেটা হলো যে এখন যেটা দেখানো হচ্ছে আপনাকে, যেটা বলছিলাম, একজনে কোশ্চেন করছিল যে স্যার বুঝি নাই কি বললেন আনলিমিটেড পিরিয়ড, সেটাই দেখাইলাম যে যেটা জেনুইন বিজনেস লস দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স, মানে নেক্সট 6 ইয়ার্স। বাট যেটা আপনার ডেপ্রিসিয়েশন লস দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু আনলিমিটেড পিরিয়ড, মানে ওটা আজীবন ক্যারি ফরওয়ার্ড করা যাবে, ওটার জন্য 6 বছরের কোনো বিধিনিষেধ থাকবে না। এই হলো বিষয়। স্যার এটা কোন সেকশন আছে স্যার? হ্যাঁ কি স্যার এটা কোন সেকশনে আছে স্যার? ও, এটা সেকশন হচ্ছে 38। জি স্যার। স্যার একটু আরেকটু বোঝাবেন স্যার? স্যার নেটের কারণে স্যার আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তো দেখেন আপনার জন্য তো খোলাই আছে, এটা দেখেন, এই যে যেটা বলা হচ্ছে সেটা হলো যে বিজনেস লস ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড আপ টু 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স, বাট ডেপ্রিসিয়েশন লস, যেটা ডেপ্রিসিয়েশনের কারণে যে লসটা হয়, তো সেই লসটা বলা হচ্ছে যে আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে, মানে ওইটা পরবর্তীতে বিজনেস ইনকামের এগেনস্টে লোকসান সমন্বয় করা যাবে, ওটার জন্য কোনো দিনক্ষণ নাই, মানে 6 বছরের বিধিনিষেধ মানে লাগবে না। এই আর কি। দেখেন যেটা টানানো আছে এটা নিয়ে কোনো কোশ্চেন না থাকলে এটা বন্ধ করে দেবো। ডেপ্রিসিয়েশন লসটা আসলে কিভাবে হয় স্যার? হয় কি, এই যে আপনি অ্যাকাউন্টিং এর যদি হয়ে থাকেন আপনি বুঝবেন যে ডেপ্রিসিয়েশন ইজ এ চার্জ এগেইনস্ট প্রফিট, ডেপ্রিসিয়েশন ইজ নট এক্সপেন্ডিচার। এটা বোঝেন কিনা আমি জানি না, এগুলো আমার পড়ানোর কথা না, অ্যাকাউন্টিং এর কথা। তো ডেপ্রিসিয়েশনটা তো অ্যাকচুয়ালি নট এক্সপেন্ডিচার, ইটস অ্যান অ্যালাউন্স, ইটস এ চার্জ এগেইনস্ট প্রফিট। তো আমি আমার রিয়াল লস হলো 4 লাখ, আমি যদি ডেপ্রিসিয়েশন 3 লাখ টাকা এখানে আমি না চার্জ করতাম তাহলে কিন্তু আমার লোকসান হইতো ভার্চুয়ালি 4 লাখ। এটা বোঝেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওইটাই হলো আমার জেনুইন মানে রিয়াল বিজনেস লস হচ্ছে 4 লাখ, আর ডেপ্রিসিয়েশনে চার্জ করার কারণে আমার লসটা বেড়ে হয়েছে 7 লাখ। এখন ডেপ্রিসিয়েশন তো হবেই, চার্জ তো হবেই, এটা তো অ্যাকাউন্টিং এর ফর্মুলা, ইনকাম ট্যাক্সও এটাকে মেনে নিচ্ছে, তো আমার লস বেড়ে যাচ্ছে, ফাইন। তাই লোকসান যখন আমি সমন্বয় করতে যাব তখন যদি দেখা যায় যে পরবর্তী 6 বছর পর্যন্ত খালি আমার এই লোকসানের ঘানি টানতে হইতেছে, এখন 7ম বছরে গিয়া যদি আমার ইনকাম হয় তাহলে কি আমার সব গেল, আমসালা কি সব গেল, যে 6 বছরের ভিতরে আমি পারি নাই
তার মানে আমি আর পারলাম না, বিষয়টি কি এরকম না? সপ্তম বছর, অষ্টম বছর, নবম বছর, ওই বছরগুলোতে গিয়েও অ্যাটলিস্ট আমি এই 3 লাখ, যে 3 লাখ শুধু না, পরবর্তী বছরগুলোতেও ডেপ্রিসিয়েশন হবে, এরকম চার্জ হবে, সেইগুলো আমি মানে নিতে পারবো। ওইগুলো আমি ওই পরবর্তী মানে ইনকামের এগেইনস্টে অন্তত এইটুকু সেট আপ করতে পারবো। এটার জন্য কোনো বিধিনিষেধ নাই, কোনো টাইম ফ্রেম নাই, এটাই বোঝাতে চাচ্ছি। বুঝতে পারছেন? তার মানে 4.5 লাখ টাকা ক্যারি ফরওয়ার্ড করা যাবে, আর 3 লাখ টাকা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। কয় কি আমি কই কি আর আপনি কন কি? আপনি তো জাস্ট উল্টো উল্টো বলতেছেন তো, ঠিক করে আপনার কথা ঠিক হবে। জি স্যার, বুঝতে পারছি। এই আর কি। তো এই মোটামুটি আপনার সেট আপ এবং ক্যারি ফরওয়ার্ড লস নিয়ে যত কথা, ঠিক আছে? স্যার বইতে এখানে ক্রেডিট ফরওয়ার্ডে আরো একটা জিনিস আছে স্যার, এটা প্রফিট এন্ড গেইনস অফ ট্যাক্স হলিডে আন্ডারটেকিং। হ্যাঁ, ওইটাও আছে, রাইট, ওইটাও আছে। ওটা হলো আপনার যে ট্যাক্স হলিডে কোম্পানির যদি কোনো হয়, লোকসান হয়, তাহলে ট্যাক্স হলিডে পিরিয়ডের মধ্যেই সেই লোকসানকে সমন্বয় করতে হবে। এটাও তো আসছে এখানে, আমার এই শীটেই আসছে, যেটা দেখাচ্ছিলাম। তো গেল কোথায়? আচ্ছা, শোনেন তো, বিষয়টা হচ্ছে যে ট্যাক্স হলিডে কোম্পানি যদি লোকসান হয়, ট্যাক্স হলিডে কোম্পানি যদি, ওইটা নিয়ে আসতেছি দাঁড়ান, ট্যাক্স হলিডে কোম্পানির যদি লোকসান হয় তাহলে ট্যাক্স হলিডে পিরিয়ডের মধ্যেই সেট আপ করতে হবে, ট্যাক্স হলিডে পিরিয়ডের পরে আর সেট আপ করা যাবে। কারণ একটা কোম্পানি 5 বছরের হলিডে পায়, এখন তার ফার্স্ট ইয়ারে লোকসান হলো, ফার্স্ট ইয়ারে গেল, আপনি কি দেখতে পাচ্ছেন নাকি? দেখতে না পাচ্ছেন? স্যার, জি না স্যার। না স্যার, কিছু আসছে না। স্যার আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দেখি। এবারে দেখতে পাচ্ছেন? জি স্যার। ট্যাক্স হলিডে কোম্পানি ট্যাক্স হলিডে পিরিয়ডের মধ্যে যদি কোনো লোকসান হয়, সেটা ট্যাক্স হলিডে স্যার আপনার ওয়ার্ড ফাইলটা ওপেন হয় নাই স্যার। মানে না স্যার, তা কি দেখতে পাচ্ছেন? স্যার স্যার ফোল্ডারটাই আছে, মানে ফ্রন্টে। ও, ফোল্ডার আসছে, তাহলে তো হবে না। এবার আসছে? জি স্যার, এবার আসছে। জি স্যার এবার আসছে। আচ্ছা, এটা ভেঙে আবার 4 নাম্বারটা বড় হয়ে গেছে। আচ্ছা, ওইটাই আর কি, ওই যে মানে ক্যারি ফরওয়ার্ড অফ বিজনেস লস, আনঅবজার্ভড ডেপ্রিসিয়েশন লস, এগুলো পড়ানো হলো। 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। তবে আপনি যেটা বলছেন ওইটাও এখানে আছে, সেটা হলো যে ট্যাক্স হলিডে কোম্পানির যদি ট্যাক্স হলিডে পিরিয়ডের মধ্যে কোনো লোকসান হয়, মানে সেটা ট্যাক্স হলিডে বিয়ন্ড ট্যাক্স হলিডে পিরিয়ড, ওটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। 5 বছরের জন্য হলিডে পেলো, তো 5 বছরের মধ্যে লাভ লোকসান যাই হয় ওটা সমন্বয় করে ফেলতে হবে। যখন ট্যাক্স হলিডে পিরিয়ড পার হয়ে গেল, তারপরে নতুন হিসাব, মানে সেখানে পুরনো হিসাব আর চলবে না, পুরনো লস আর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। বাট ডেপ্রিসিয়েশন লস যদি হয়, দ্যাট ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড ফর আনলিমিটেড পিরিয়ড। বুঝতে পারছেন? ফটকা ব্যবসাও তাই, ফটকা ব্যবসায় যদি কোনো লোকসান হয় এবং একই বছরে যদি অন্য কোনো ফটকা ব্যবসায় আয় না হয়, তাহলে তো সমন্বয় করা যাবে না, তাহলে পরবর্তী 6 বছর পর্যন্ত এটাকে সমন্বয় করা যাবে। ক্যাপিটাল লসও তাই, মানে পরবর্তী 6 বছর পর্যন্ত সমন্বয় করা যাবে। আর কৃষিতে যদি লোকসান হয়, সেটাও ওই পরবর্তী 6 বছর পর্যন্ত সমন্বয় করা যাবে। এই আর কি। পার্টনারশিপ ফার্মেরও একই অবস্থা, যেহেতু ওর লোকসান হলে পার্টনারশিপ ফার্ম ইটসেলফ ক্যান ক্যারি ফরওয়ার্ড আপ টু 6 সাকসেসিভ অ্যাসেসমেন্ট ইয়ার্স। ঠিক আছে? স্যার ক্যাপিটাল লসের মধ্যে কি শেয়ার মার্কেটও আসে?
শেয়ার মার্কেটের লসও আসবে, তবে শেয়ার মার্কেটের ওই লসটা তো শেয়ার মার্কেট করমুক্ত, তো ওইটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না, কারণ আপনি তো দেখছেন যে যদি যেটা করমুক্ত, ওই করমুক্তটা কিন্তু পরে করযোগ্য ইনকামের এগেনস্টে আপনি সমন্বয় করতে পারবেন না, যেহেতু এটা ট্যাক্স ফ্রি। আর লাভ নাই, মানে যেটাতে আসলে লাভ হইলেও ট্যাক্স নাই, সেটাতে লোকসান হইলে সেটা মানে আর সমন্বয় মানে করে কি হবে পরবর্তীতে। মানে শেয়ার মার্কেটের ক্যাপিটাল গেইনটা তো ট্যাক্স ফ্রি, তাই না? তো আপনার লাভ হইলেও যেখানে ট্যাক্স দিতে হচ্ছে না। হ্যাঁ, কি স্যার আমাকে বলেছিল 6% চার্জ করতে পারে এটা গেইনের উপরে। বুঝি নাই কিছু, কি স্যার 6% মনে হয় চার্জ করে ক্যাপিটাল গেইনের উপরে। আবার বলেন, কিচ্ছু বুঝি নাই। 6% কোত্থেকে আসলো তা বুঝি নাই, কে বলছে তা বুঝি নাই, কিসের উপরে বুঝি নাই, কোনো কিছুই বুঝি নাই। একটু পরিষ্কার করেন তো। স্যার শেয়ার মার্কেটে ক্যাপিটাল গেইনের উপরে 6% ট্যাক্স চার্জ করা হয়, এটা যতটুকু জানি আর কি। কি আজগুবি কথাবার্তা শুনতেছি, মিলাইতে পারতেছি না কিন্তু আপনার সাথে। আপনাদের ওনার কথা 2-3 বার বলছে, আপনারা কি কেউ বুঝছেন? উনি বাদে জি স্যার। বুঝছেন? কি বুঝছেন বলেন? স্যার উনি বলতেছে যে সেকেন্ডারিতে আমরা স্যার ইয়া হয়, সেকেন্ডারিতে স্যার শেয়ার কেনা বেচা করলে যে লাভ হয়, সেটার পর স্যার 6% ট্যাক্স কাটে, এটা উনি জানেন আর কি। আপনার নেট ক্লিয়ার না, এটা কথা কোনো কিছুই ক্লিয়ার, কিছুই বুঝি নাই। যাই হোক, এটা তো আমার কিছু বলার নাই, যেহেতু কিছু বুঝি নাই, কেউ কিছু বুঝে আমারে বলতে পারেন না। তো ক্যাপিটাল গেইনের উপরে 6% কোত্থেকে পাইলো আমি কিছু বুঝলাম না, মাথা মুন্ডু। প্রথম তলে আমি পড়াইনি, ক্যাপিটাল গেইন পড়ানো শেষ আপনাদের, আবার পড়াই আজকে। সেটা হলো শেয়ার মার্কেট থেকে শেয়ার মার্কেটের শেয়ার বিক্রি করে যদি কোনো গেইন হয়, দ্যাট গেইন ইজ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি আমাদের জন্য, আমজনতার জন্য। আর যদি প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, যারা স্পন্সর শেয়ার হোল্ডার, তারা যদি তাদের শেয়ার হোল্ডিংটা বিক্রি করে, শেয়ার বিক্রি করে গেইন করে, দ্যাট ইজ ট্যাক্সেবল এট দ্য রেট অফ 5%। আর কোম্পানি যদি ক্যাপিটাল গেইন করে শেয়ার বিক্রি করে, তার ট্যাক্স রেট হচ্ছে 10%। তার মানে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স রেট হলো 3টা, একটা হলো 0%, একটা হলো 5%, আর একটা হলো 10%। এটা আপনাদের পড়ানো হয়েছে যেদিন আমি ক্যাপিটাল গেইনের ক্লাস নিই। আজকে 6% কোত্থেকে আসলো, আকাশ থেকে, এটা কিন্তু আমি কিছু বুঝি নাই। স্যার 5 আর 6% একটু ম্যাচ করে ফেলেছিলাম। ও আচ্ছা, সে 5ও তো আমাদের না, সে 5 তো একেবারে মুষ্টিমেয় নির্দিষ্ট কিছু করদাতার, যারা মানে স্পন্সর শেয়ার হোল্ডার বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, তাদের ক্ষেত্রে, মানে আমজনতার ক্ষেত্রে না। আমজনতা ট্যাক্স ফ্রি। আর কোনো কোম্পানি যদি মানে ক্যাপিটাল গেইন করে, শেয়ার বিক্রি করে, ওটার ট্যাক্স রেট হলো 10। ঠিক আছে, তার মানে 10, 5 আর 0। ওই জন্যই আপনি কি বলতেছিলেন 6%, প্রথম তো 6% তো আমরা মিলাই দিয়ে পারিনি, যা যা বলতেছেন মিলাই দিবেন। যাই হোক, এখন ক্লিয়ার বুঝছি আপনার মানে ওই পার্সেন্টেজ বলতে ভুল করছেন। স্যার এটা কি ওনারা 6 ইয়ার্স পর্যন্ত যদি লস হয় ক্যারি ফরওয়ার্ড করতে পারবে? ক্যাপিটাল লস পরবর্তীতে ক্যাপিটাল গেইনের এগেইনস্টে মানে সেটা মানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে, এরকমই নিয়ম। তবে যেটা হয় সেটা হলো ব্যক্তির ক্ষেত্রে, যার ট্যাক্সই নাই, তার ক্যারি ফরওয়ার্ড করেই বা কি হবে? মানুষ ক্যারি ফরওয়ার্ড কখন করে? আমার সুবিধা লাভ হইলে, মানে আমার দেখা গেল এবারে লোকসান হয়েছে, আগামী বছরে লাভ হয়েছে, আমি সমন্বয় করি। আর বাবা পরের বছর লাভ হইলেও তো আমার ট্যাক্স নাই, তুমি কিসের সমন্বয়? বিষয়টা এরকম। আবার আপনি আরেকটা জিনিস দেখছেন যে যদি যে হেডে আমার মানে নন ট্যাক্সেবল এক্সেম্পটেড ইনকাম, ওটা তো এক্সেম্পটেড ইনকাম, এক্সেম্পটেড ইনকাম আবার অন্য মানে ডিউরিং দ্য ইয়ারে অন্য কোনো হেডের এগেইনস্টে আমি সমন্বয় করতে পারবো না। আমি চাকরি করি আর আমার একটা বিও অ্যাকাউন্ট আছে, তো এইবারে বিওর অ্যাকাউন্টে আমার লোকসান আসছে 7 লাখ টাকা, মানে শেয়ার বিক্রি করে আমি লাভ করতে পারিনি, উল্টারও লোকসান করছি 7 লাখ।
আর আমার বেতন এবারে 20 লাখ, তাহলে কি মানে 20 লাখ মাইনাস 7 লাখ সমান সমান 20 লাখ, যা বোঝার বুঝে না। শেয়ার মার্কেটে আমি যে লোকসান করলাম 20 লাখ শেয়ার বিক্রি করে, সেটা তো আমার নর্মাল ইনকামের এগেনস্টে সেট আপ তো হবেই না, যেহেতু ওটা এমনি আয় করলেও মানে লাভ হইলেও ট্যাক্স দিতে হতো না। ওটা তো দেখাইছি কিন্তু আপনাকে, আমাদের যে 8টা কন্ডিশন ওর ভিতরে একটা ছিল এটা। এখন আসেন, ঠিক আছে বাপু আমি তো সেট আপ করতে পারবো না বুঝলাম, ক্যারি ফরওয়ার্ড করতে কি পারবো? হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লস 6 বছর পর্যন্ত আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন, সেটাতে বাধা নাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাভ নাই আর কি, মানে করেই বা কি হবে, বিষয়টা অনেকটা এরকম। বাট কোম্পানির ক্ষেত্রে কিন্তু মানে সেই বিষয়টা আছে। একটা কোম্পানি ধরেন শেয়ার বিক্রি করে লোকসান করলো, সেই লোকসান সে পরবর্তী বছরে যদি ক্যারি ফরওয়ার্ড করে তাহলে তো তার লাভ, কারণ তার তো 10% ট্যাক্স আছে, তাই না? তো ওই ক্যারি ফরওয়ার্ডে কোনো বাধা নেই। এই আর কি। বলেন, এখন যদি কোনো কোশ্চেন থাকে বলেন। তাহলে আমরা শেষ করে দিই। আগামী ক্লাসে আমাকে একটু মনে করাই দিবেন। আগামী ক্লাসে আমাদের টার্গেট হলো একটা কোম্পানির অঙ্ক, আর হলো আপনার অ্যাসেসমেন্ট এর প্রকারভেদ। ঠিক আছে, টাইপস অফ অ্যাসেসমেন্ট, এই দুইটা জিনিস হচ্ছে আগামী ক্লাসের জন্য টার্গেট। আর আজকের ক্লাসে কিন্তু রিটার্ন হলো এবং সেট আপ এবং ক্যারি ফরওয়ার্ড অফ লস হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। ওকে, Yes, sir. ওয়ালাইকুম আসসালাম।